নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আরও একটি হিস্ট্রি মক টেস্টের এমসিকিউ আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা ভিডিওটির পিডিএফ পেতে টেলিগ্রামে জয়েন হয়ে যেও। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রৌপ্য মুদ্রাকে রুপিয়া রূপা নামে অভিহিত করা হয়েছে? এখানে উত্তর হবে ডি, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রে ভারতীয় রৌপ্য মুদ্রাকে রুপিয়া রূপা নামে অভিহিত করা হয়েছে। এখানে মনে রাখার বিষয় যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন। অর্থশাস্ত্র গ্রন্থেই চাণক্য রৌপ্য মুদ্রাকে রূপাই রূপা বলে উল্লেখ করেছেন। এই গ্রন্থে আরও অনেক মুদ্রার উল্লেখ পাওয়া যায়, যেমন স্বর্ণ মুদ্রাকে বলা হয়েছে সুবর্ণ মুদ্রা, তাম্র মুদ্রাকে বলা হয়েছে তাম্ররূপা এবং সীসার মুদ্রাকে বলা হয়েছে শীষরূপা প্রভৃতি। পরের প্রশ্ন, মর্লি মিন্টো সংস্কার কত সালে হয়? এখানে উত্তর হবে সি, 1909 সালে। 1909 সালে মর্লি মিন্টো সংস্কার হয়। এখানে মনে রাখার বিষয় যে এই সংস্কার দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নামেও পরিচিত। এই সংস্কার আইন অনুযায়ী ভারতে নির্দিষ্ট কিছু সরকারি কাজে ভারতীয়দের যোগদানের বিষয়ে ছাড় দেওয়া হয়। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এখানে উত্তর হবে ডি, 1565 খ্রিস্টাব্দে। 1565 খ্রিস্টাব্দে তালিকোটা যুদ্ধ সংগঠিত হয়। এখানে মনে রাখার বিষয় যে দাক্ষিণাত্য বেরার ছাড়া সমগ্র দাক্ষিণাত্যের মুসলমান নরপতিরা একত্রিত হয়ে 1565 খ্রিস্টাব্দে তালিকোটার প্রান্তরে বিজয়নগরের বিরুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধ ভারত ইতিহাসে এক সীমা মীমাংসক যুদ্ধ হিসাবে বিবেচিত। পরের প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? এখানে উত্তর হবে বি, লিনলিথগো। লর্ড লিনলিথগো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতে ভাইসরয় ছিলেন। তিনি 1936 থেকে 1944 পর্যন্ত ভারতের ভাইসরয় হিসাবে নিযুক্ত ছিলেন। পরের প্রশ্ন, খোদাই খিদমতগার দলের নেতা কে ছিলেন? এখানে উত্তর হবে বি, আব্দুল গফর খান। আব্দুল গফর খান খোদাই খিদমতগার দলের নেতা ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফর খান এই দল তৈরি করেন। এই দলের অপর নাম ছিল লাল কোর্তা বা রেড মার্ট। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? এখানে উত্তর হবে এ, লোথাল। হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল। এখানে মনে রাখার বিষয় যে হরপ্পা সভ্যতার এক সমৃদ্ধশালী নগর ছিল লোথাল। লোথাল শহরে উন্নত কৃষি ব্যবস্থার নিদর্শন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 3700 অব্দ থেকে এই শহরের প্রমাণ পাওয়া যায়। ভারতে পুরাতত্ত্ব এবং প্রাচীন সৌধগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1955 থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্থানে খনন কার্য চালিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যাবলী আবিষ্কৃত করেছে। পরের প্রশ্ন, ভারতের বাইরে প্রথম চরমপন্থী রাজনৈতিক সংগঠন কে নির্মাণ করেন? এখানে উত্তর হবে সি, শ্যামাজি কৃষ্ণবর্মা। শ্যামাজি কৃষ্ণবর্মা ভারতের বাইরে প্রথম চরমপন্থী রাজনৈতিক সংগঠন নির্মাণ করেন। এই সংগঠনটির নাম ছিল ইন্ডিয়া হাউস। পরের প্রশ্ন, কোন সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা এবং সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়? এখানে উত্তর হবে এ, মৌর্য। মৌর্য সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা এবং সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়। এখানে মনে রাখার বিষয় যে মৌর্য যুগে কর আদায়ের ক্ষেত্রে দুজন কর্মচারীর নাম পাওয়া যায়, সন্নিধাতা এবং সমাহর্তা। সাম্রাজ্যের 7টি স্থান থেকে কর নেওয়া হতো: এক দুর্গ, রাষ্ট্র, সেতু, বন, ব্রজ, বণিকপথ, খনি ইত্যাদি। 7টি বিভাগের দায়িত্ব এক একজন অধ্যক্ষের হাতে থাকত। জমি থেকে সাধারণ 2 রকমের কর আদায় করা হতো: ভাগ ও বলি। যে কর আদায় করা হতো তার 1/6
চলে যেত রাজার কাছে। সাম্রাজ্যের সকল জায়গায় করের হার একই রকম ছিল না। অর্থনৈতিক অবস্থার উপর করের হার নির্ণয় করা হতো। পরের প্রশ্ন, মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত কে প্রকাশিত করেছিলেন? এখানে উত্তর হবে সি, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত প্রকাশিত করেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে 1927 সালে 2 এপ্রিল মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত পত্রিকাটির সূচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবাদপত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সবিস্তারে আলোচিত হতো। পরের প্রশ্ন, পঞ্চভারতের লর্ড কাকে বলা হতো? এখানে উত্তর হবে এ, হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে পঞ্চভারতের লর্ড বলা হতো। হর্ষবর্ধনের অপর নাম ছিল শিলাদিত্য। হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী শুক্লোত্তর পথনাথ বলেন। এই প্রশ্ন, তকভি কি? এখানে উত্তর হবে বি, কৃষি ঋণ। তকভি কৃষি ঋণ। এখানে মনে রাখার বিষয় যে মোহাম্মদ বিন তুগলক এই ঋণদান প্রথা প্রচলন করেন। মোহাম্মদ বিন তুগলকের আমলে দোয়াবে কৃষিকর বৃদ্ধি করা হয়। এর প্রতিবাদে কৃষকরা বিদ্রোহ করলে তকভি ঋণ প্রদান করা হয়। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? এখানে উত্তর হবে বি, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এখানে মনে রাখার বিষয় যে লর্ড ক্লাইভ সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানি গ্রহণ এবং বাংলা নবাবকে একজন বৃত্তিভোগীতে পরিণত করে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেন। ক্লাইভ তার মনোনীত 2 জন নায়েব সুবেদারকে নিয়োগ করেন। এরা হলেন রেজা খাঁ ও সীতাব রায়। এদের হাতেই ছিল রাজস্ব আদায়, শুল্ক আদায় এবং ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার করার ক্ষমতা। তারা কোম্পানিকেই প্রভু বলে মানতেন। কোম্পানির স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করতেন। এই সূত্রেই সৃষ্টি হয়েছিল তথাকথিত দ্বৈত শাসন, অর্থাৎ শাসন ক্ষমতা নিজাম ও কোম্পানির মধ্যে ভাগ হয়ে পড়ে। পরের প্রশ্ন, হাতিগুম্ফা শিলালিপি কোন রাজার আমলে খোদিত হয়েছিল? এখানে উত্তর হবে ডি, খারবেল। হাতিগুম্ফা শিলালিপি খারবেল রাজার আমলে খোদিত হয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে মৌর্য পরবর্তী যুগে কলিঙ্গের চেতবংশ বিশেষ প্রভাবশালী হয়ে ওঠে। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন খারবেল। খারবেল ছিলেন একধারী যোদ্ধা ও সুশাসক। তিনি শিল্পেরও পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম উদয়গিরির পর্বত গুহায় খোদিত হাতিগুম্ফা শিলালিপি। এই শিলালিপিতে খারবেলকে শান্তি ও সমৃদ্ধির ধারক ও ধর্মরাজা বলে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? এখানে উত্তর হবে এ, 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়। এখানে মনে রাখার বিষয় যে পিটের ভারত শাসন আইন দ্বারা ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীনে আনা হয়েছিল। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে যে ত্রুটি বিচ্যুতি ছিল তা এই আইনের মাধ্যমে দূর করা হয়। পরের প্রশ্ন, জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক কে বলেছিলেন? এখানে উত্তর হবে এ, সরোজিনী নাইডু। জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক সরোজিনী নাইডু বলেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে লখনৌ চুক্তির ফলে জিন্নার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও জাতীয়তাবাদের জন্য সরোজিনী নাইডু এই উক্তি করেন। জিন্নার সঙ্গে তার সম্পর্কের ভাঙনের পর তিনি ব্রোকেন উইংস গ্রন্থ রচনা করেন। এই প্রশ্ন, রুমি যুদ্ধ কৌশল কে প্রচলন করেন? এখানে উত্তর হবে এ, বাবর। রুমি যুদ্ধ কৌশল বাবর প্রচলন করেন। এখানে একটি লক্ষ্য করার বিষয় যে রুমি কৌশলে বাবর ছোট ছোট কামান ব্যবহার শুরু করেন। বাবর পানিপথের যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করে জয়লাভ করেন। এই কৌশল পরিচালনায় বাবরকে সাহায্য করেন মীর বাকি। পরের প্রশ্ন, নিচের কোন ভাইসরয়কে আন্দামানের জেলে পরিদর্শনের সময় হত্যা করা হয়? এখানে উত্তর হবে এ, লর্ড মেয়ো। লর্ড মেয়োকে আন্দামানের জেলে পরিদর্শনের সময় হত্যা করা হয়। আন্দামানে সেউলার জেলে বন্দী শের খান এই হত্যা করেন। পরের প্রশ্ন, জ্যাকোবিন ক্লাবের সঙ্গে কে যুক্ত ছিল? এখানে উত্তর হবে সি, টিপু সুলতান। টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লড়াইয়ের জন্য টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত হন। পরের প্রশ্ন, ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? এখানে উত্তর হবে এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন। এখানে মনে রাখার বিষয় যে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ওয়ার ক্যাবিনেটের সদস্য ও বর্ষিয়ান বামপন্থী নেতা। মহাত্মা গান্ধী মনে করেছিলেন 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবাসীর পূর্ণ সহযোগিতা পাওয়ার আশায় এই মিশন ঘোষণা করা হয়। আদৌ এই মিশন ভারতীয়দের ইচ্ছা পূরণ করতে সমর্থ হবে না। পরের প্রশ্ন, জগদ্দল বৌদ্ধ বিহারকে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে ডি রামপাল। জগদ্দল বৌদ্ধ বিহারকে রামপাল প্রতিষ্ঠা করেন। এখানে মনে রাখার বিষয় যে অদন্তপুরী, সোমপুরী ও বিক্রমশিলা বিহারও যথাক্রমে গোপাল এবং ধর্মপালের আমলে প্রতিষ্ঠিত হয়। এরা সবাই পাল শাসক ছিলেন। দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের শিক্ষার এই বিহারকে ভট্টারকও বলা হতো। পরের প্রশ্ন, বৈদিক যুগে কর আদায়কারীদের কি বলা হতো? এখানে উত্তর হবে সি ভাগদুক। বৈদিক যুগে কর আদায়কারীদের ভাগদুক বলা হতো। এখানে মনে রাখার বিষয় যে বৈদিক যুগে ভাগদুক ছাড়াও ক্ষত্রিয় পদাধিকারীরা কর আদায় করত। বৈদিক যুগে কর আদায়ে কড়ি বা শস্য ব্যবহার করা হতো। এখানে আরও মনে রাখার বিষয় যে প্রাচীন ভারতের নিয়মিত কর আদায় শুরু হয় ষোড়শ মহাজন পদের সময় থেকেই। পরের প্রশ্ন, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে সি বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। এখানে মনে রাখার বিষয় যে বিনায়ক দামোদর সাভারকর ও তার ভাই গণেশ দামোদর সাভারকর এই চরমপন্থী দলটি মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। এখানে আরও মনে রাখার বিষয় যে অভিনব ভারতের নাম পূর্বে বা প্রতিষ্ঠাকালে ছিল মিত্র মেলা। পরের প্রশ্ন, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে বি সিকান্দার লোদি। আগ্রা নগরী সিকান্দার লোদি প্রতিষ্ঠা করেন এবং এর সংস্কার করেন শাহজাহান। সিকান্দার লোদি ছিলেন লোদি তথা সুলতানি সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য শাসক। এই প্রশ্ন, নীল বিদ্রোহ কোথায় সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? এখানে উত্তর হবে সি নদিয়া। নীল বিদ্রোহ সবচেয়ে বেশি নদিয়ায় বিস্তার লাভ করে। এখানে মনে রাখার বিষয় যে নদিয়ার নীল চাষিরা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে ব্যাপক বিদ্রোহ সংগঠিত করে। এই বিদ্রোহের প্রভাবে 1859 সালে অষ্টাদশ বিধি বলে নীল চাষ বন্ধ হয়। একদম শেষ প্রশ্ন, কনিষ্কের উপাধি কী ছিল? এখানে উত্তর হবে ডি পরম শৈব। কনিষ্কের উপাধি পরম শৈব ছিল। এখানে মনে রাখার বিষয় যে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক এবং কুজুল কথিসেস দুজনেই এই উপাধি নেন। এই থাকলো আজকের হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।